আমি শান্তিনিকেতনে আছি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বভারতীর দেশ যে বিশ্ববিদ্যালয়টি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন এটি হলো বাংলা শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যের প্রাণকেন্দ্র। কিন্তু 2026-এর বাংলা নির্বাচন আসন্ন হওয়ায় ভোট এই পুরো এলাকাটি একটি মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন রয়েছে এই বিশাল রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্যদিকে রয়েছে তরুণদের আকাঙ্ক্ষা। যদি এমন একটা বড় প্রধান সমস্যা থাকতো যা আপনারা নিজেদের জন্য চিহ্নিত করতে পারতেন, তাহলে সেটা কি হতো? আমি প্রথমত মন্তব্য করব চারিদিকে যে বেকারত্ব চলছে সেটার ব্যাপারে। আচ্ছা। কারণ আমি নিজে বিশ্বভারতীর একজন ছাত্রী। আমি এখানে আমার মাস্টার্স শুরু করেছিলাম এবং বর্তমানে আমি বিএড করছি। জানেন, আমি মাস্টার্স পাস, কিন্তু এখনো পর্যন্ত আমি যে চাকরিগুলো পাচ্ছি সেই অনুযায়ী সেটা একেবারেই আমার যোগ্যতার সাথে মেলে না। তাই আমার মনে হয় দলগুলো এখনো পর্যন্ত, সব রাজনৈতিক দলগুলো, প্রধানগুলো যা দিচ্ছে তা হলো শূন্য। এটার সাথে এর কোনো আচ্ছা, একটা রাজনৈতিক প্রশ্ন, তাহলে আপনার কি মনে হয় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে সেগুলো পূরণ করার জন্য কে বেশি উপযুক্ত? কেউ না, কেউ না। তাহলে কল্যাণমূলক প্রকল্প বা কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্প বা জানেন ইত্যাদি ইত্যাদি। মমতা সরকার বলছে যে তাদের একটি প্রকল্প আছে যুব সাথী, এবং তারা এও বলে যে জানেন শেষ পর্যন্ত লক্ষ্য হলো আরও চাকরি তৈরি করা এবং ইত্যাদি। বিজেপি বলছে এটা যথেষ্ট নয় ইত্যাদি। রাজনৈতিক বাগাড়ম্বরের বাইরে এই সব প্রচার ও প্রতিশ্রুতিগুলো নিয়ে আপনি কি মনে করেন? আপনার কি মনে হয়? আপনি কি কোনো দলের কথায় আশ্বস্ত হয়েছেন? কোনটা? ঠিক তা নয়। আসল সত্যিটা হলো, উনি যেমন বললেন যে বেকারত্ব বর্তমান পরিস্থিতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা বেশ কিছু ভাতা পাচ্ছি, যুবকরা পাচ্ছে, যা একদিক থেকে ভালো, এটা একটা ন্যূনতম সহায়তা দিচ্ছে, যা যা ওরকমই হওয়া উচিত। কিন্তু সেটা উপযুক্ত কর্মসংস্থানের বিকল্প হওয়া উচিত নয়। আমরা আমাদের ডিগ্রি, আমাদের পড়াশোনা শেষ করেছি এবং আমরা একটা নির্দিষ্ট নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, আমাদের ভবিষ্যতের জন্য ডিজার্ভ করি। আপনার মতে কে ক্ষমতায় আসছে ম্যাডাম? কোনো মন্তব্য নেই। এবং যেহেতু আপনি আশা, ভবিষ্যৎ এইসবের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, নির্বাচন, পশ্চিমবঙ্গ, আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই একটা জিনিসের দিকে যার সম্মুখীন আমি আমার জীবনে হয়েছি। তো আমার বয়স 24 বছর, আর এটা আমার প্রথম ভোট। এটা আপনার প্রথম ভোট? প্রথমবারের ভোটার? হ্যাঁ। হ্যাঁ, কেন? আমি এখন আপনাকে বলছি। তো যখন আমার 18 বছর বয়স, আমি আমার ভোটার আইডি কার্ডটা পাই। আমি প্রথমবার ভোট দিতে গিয়েছিলাম। আমি যখন সেখানে গেলাম, তো ওরা আমার নামটা দেখলো। ওরা দেখলো, আচ্ছা, দেবারতী বিশ্বাস, আপনার ভোট দেওয়া হয়ে গেছে ম্যাডাম, আপনি ফিরে যেতে পারেন। তাই সেই বছর থেকে আমি ভোট দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এইবার আমি কিছু আশা করছি, আমি অবশ্যই যাব। একজন তরুণ হিসেবে আপনার কি মনে হয় এই মুহূর্তে এই নির্বাচনে কে সবচেয়ে ভালো জায়গায় আছে? নির্বাচনে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি কার? হ্যাঁ। যদি সত্যি কথা বলি, আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। অনেক কিছু ঘটেছে তৃণমূল কংগ্রেসের আমলে, বিশেষ করে গত কয়েক বছরে। আপনি নিশ্চয়ই আরডি কর আন্দোলনের কথা জানেন। হ্যাঁ, জানি। হ্যাঁ, আর তারপরে আপনি নিশ্চয়ই এসএসসি স্ক্যাম আর সবকিছুর ব্যাপারে জানেন। এই সমস্ত জিনিস ঘটেছে, কিন্তু আরডি কর আন্দোলনের ঠিক পরেই কয়েকটা উপনির্বাচন হয়েছিল। তৃণমূল কংগ্রেস সবগুলোতে সব কটাতেই জিতেছে, আর এসএসসি পুরো কেলেঙ্কারিটা অতটা প্রভাব ফেলতে পারেনি। অন্তত আমি ভাবিনি যে এটা এতটা প্রভাব ফেলেছে। এবং নির্বাচনী প্রচার এবং সমস্ত রাজনৈতিক দল ও সমস্ত নেতাদের, তাদের শরীরী ভাষা এবং আচরণ দেখে এটা আমার এখনো মনে হয় যে তারা শক্ত ঘাঁটিতেই আছে। আমি বলছি না যে এটা সেরা পরিস্থিতি, কিন্তু বাস্তবিকভাবে হ্যাঁ, আমার মনে হয় তারা এখনো পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী দল। দেখুন, মনে হচ্ছে বিজেপি একটি খুব শক্তিশালী প্রচার চালিয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? তারা তো করেছেই, এবং তারা এটা অন্তত বলতে পারেন 2019 বা 21 সাল থেকে করে আসছে। কিন্তু আমার এখনো মনে হয় যে বিজেপির সেই রকম মাটি, ভিত্তি নেই যতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসের আছে। এবং যতক্ষণ না একটি দলের স্থানীয় জনসংখ্যা এবং স্থানীয় নেতাদের উপর খুব শক্তিশালী দখল থাকে, আমার মনে হয় না যে তাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, বিজেপি কিছু আসন জিতবে, আমার মনে হয় তারা জিতবে, কিন্তু আমার মনে হয় না তারা তারা জিততে চলেছে। বুঝেছি। শুধু আপনার কাছে আরও একটা বিষয়ে ফিরে আসি যা নিয়ে আমি কথা বলতে চাই। এখন উনি তো স্বাভাবিকভাবেই আর্গিকর এর কথা উল্লেখ করেছেন এবং নারী সুরক্ষা নিয়ে এত কথা হচ্ছে। প্রত্যেক রাজনীতিবিদ যিনি প্রচার করছেন তিনি সেই বিষয়ে কথা বলছেন। এখন স্বাভাবিকভাবেই অনেক চিয়াক আছে, কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে।
একজন বাঙালি হিসেবে এবং বাংলার একজন বাসিন্দা হিসেবে আপনার মতে এই যে মহিলাদের সুরক্ষার বিষয়টা, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার কি মনে হয় সরকার যথেষ্ট কাজ করেছে? আপনার কি মনে হয় আরও কিছু করা দরকার? আপনার মতামতটা কি? আমার মনে হয় একজন মহিলা হিসেবে আমি মানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, মানে যখন থেকে আমি ওখান থেকে এখানে এসেছি। কিন্তু এখানে আমি বলবো এটা একটু কম। কিন্তু অবশ্যই আমার মনে হয় মহিলাদের সুরক্ষাটা অন্যতম প্রধান বিষয় যা নিয়ে কথা বলা উচিত এবং কাজ করা উচিত। কারণ অবশ্যই দিনের শেষে যখন আমরা জানেন কাজ শুরু করি এবং আমরা আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এবং যাতায়াত করি, তখন অনেক কিছুর খেয়াল রাখা দরকার যা সেভাবে করা হয় না যেভাবে করা উচিত। দেখুন, আসল ব্যাপারটা হলো মানে পুরুষদের দৃষ্টিতে আমরা এখনো খুব একটা নিচু অবস্থানে আছি। এই বিষয়টার সমাধান একেবারে গোড়া থেকে করা দরকার। তাই রাজনীতিবিদরা যারা ক্ষমতা এবং পদে আছেন তাদের হয়তো এই ধরনের প্রচারের দায়িত্ব নেওয়া উচিত। হয়তো আমি জানি না যে ওটা আদৌ কাজ করবে কিনা। কিন্তু হ্যাঁ, যেমন ও বলল যে আমরা সবাই কোনো না কোনো ধরনের জিনিস, এই ধরনের সমস্যা সংক্রান্ত বিষয়ের সম্মুখীন হয়েছি এবং এটা একটা খুব মৌলিক ব্যাপার। মানে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের এই বিষয়টা দেখা উচিত আর্গি করে পড়ে, এবং শুধু অত বড় বা বিশাল কিছু নয়। এমনকি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি সেগুলোরও সমাধান করা দরকার। আচ্ছা, শুধু অন্য একটা বিষয়ের ওপর কিছু শেষ কথা, যেটা আমি দেখেছি বাংলায় খুব বড় আকারে ঘটছে, সেটা হলো এই অনুপ্রবেশের পুরো ব্যাপারটা, বুঝলেন? কত কিছু ঘটছে স্যার। বিজেপি বলছে যে প্রত্যেকের নাম, যার নাম তালিকায় ওঠেনি সে একজন ঘুষপ্যাঠিয়া বা বাংলাদেশি অনুপ্রবেশকারী। টিএমসির দাবি যে এটা তাদের ভোট ব্যাংক কেড়ে নেওয়ার একটা চেষ্টা এবং এটাকে বলা যেতে পারে এক গণ ভোটাধিকার হরণ। একজন তরুণী হিসেবে প্রচারের এই দিকটা নিয়ে আপনার ভাবনাটা কি? আচ্ছা, তো প্রচারের ব্যাপারে যারা ক্ষমতায় আসতে চাইছে, ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে, তাদের একটা এজেন্ডা আছে। আর প্রত্যেকটা পার্টিরই এজেন্ডা থাকে, এই গোটা বিশ্বের প্রত্যেকটা পার্টির, আমি তাই বিশ্বাস করি। আর ভারতে আমাদের মন্ত্রী এবং বাকি সবার শিক্ষার অভাবে তারা শুধু ভোট চায়, আমাদের ভোট দিন, আমরা আপনাদের জন্য কাজ করব। আর তারপর যখন তারা সিট আর সবকিছু পেয়ে যায় তারা সবকিছু ভুলে যায়। এটাই হলো ব্যাপার। এটা এসআইআর এর ব্যাপার নয়। হ্যাঁ, কেউ আসবে, কোনো পার্টি আসবে আর একটা জিনিস বার করবে। আচ্ছা, এই হলো ব্যাপার। তো বিজেপি সেটাই করছে, আর তারপর তৃণমূলের পাল্টা জবাব দেবে আর সবকিছু। কিন্তু শেষে সবকিছু ফলাফল আর সবকিছু সবাই শান্ত হয়ে যাবে। জানেন, আমার বাবা হ্যাঁ, এই কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করলেন যে জানেন যেহেতু আমি কলকাতা থেকে ভোট দেব, তো সে তিনি আমাকে ফিরে আসতে বললেন। আর জানেন এইবার ভোটটা দিতে, কারণ তিনি আমাকে বললেন জানেন হয়তো কয়েক বছর আগে থেকে পরে সম্ভবত 10 বছর মতো পর যখন আবার এসআইআর হবে, তুমি যদি এইবার ভোট না দাও তাহলে হয়তো একটা সমস্যা হবে। তো এই ধরনের একটা কথা যদি আমার বাবা জানেন বলেন, তাহলে এটা একটা বড় ব্যাপার। আমি আমার নিজের দেশে বাস করছি, আর যদি ওটা ওটা আমার কাছে একটা হুমকির মতো ব্যাপার হয় যে হয়তো সম্ভবত 10 বছর পরে যদি আমার মনে হয় জিনিসটা আবার হয়, আমি যদি এইবার ভোট না দিই তাহলে কি হবে? এটাই তো একটা প্রশ্ন। জানেন আমাকে কেন হুমকি দেওয়া হবে?